হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন। লেখনীতে মিথুপুরী, পর্ব সংখ্যা 37। কানাডার শীতল সকালের নিস্তব্ধতায় টিউলিপের বিস্তন্ন প্রান্ত তখন শিশির সিক্ত। শ্বাসের ধোঁয়া মেশানো রূপালি কুয়াশা মাখা সকালের স্বচ্ছ বাতাস। ফুলের পাপড়িগুলো পেপিকার খোলা চুলের মতো দুলছে। দূরের কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে সূর্যের কোমল আলো একে একে প্রতিটি টিউলিপের গায়ে ছড়িয়ে দিচ্ছে প্রাণের আভা। সময় যেন এই সৌন্দর্যের সামনে ক্ষণিকের জন্য থমকে দাঁড়িয়েছে। ডাইনিং স্পেসে শুধু স্পন, পর্ক আর টপস্টিকের টুংটাং আর খ্যাচ খ্যাচ শব্দ। নিস্তব্ধতা পরিবেশটাকে এই শব্দটুকুই যা একটু জীবন্ত করে রেখেছে। ডাইনিং টেবিলে রিচার্ড আর এলিজাবেথ ব্যতীত আপাতত আর কেউ নেই। শুধু ডাইনিং রুমটাই নয়, পুরো কটেজ জুড়েই নিঝুম নীরবতা বিরাজ করছে। টিউলিপ বাগানে কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাশাপাশি দুইটি কটেজ 2 দিনের জন্য সম্পূর্ণ ভাড়া নেওয়া হয়েছে। পাশের কটেজে উঠেছে ইব্রিয়াত, নেসো আর লোকাস। রিচার্ড নিজেদের আর এলিজাবেথের পার্সোনাল স্পেসের কথা মাথায় রেখে আলাদা আলাদা কটেজ বুক করেছে। এই কটেজের বারান্দা থেকে পাখির চোখে এক নজরে নেওয়া যায় বিস্তীর্ণ টিউলিপের নৈশিক রূপ। এলিজাবেথ প্লেটে কাঁটা চামচ নাড়তে নাড়তে আর চোখে রিচার্ডের দিকে তাকাচ্ছে। লোকটা গুঁড়ো গম্ভীর মুখে আর স্টপটিক ব্যবহার করে অবিলোচনভাবে খেয়ে যাচ্ছে। রিচার্ডের এই অতি নিস্পৃতা এখন এলিজাবেথের কাছে ভীষণ বিরক্তিকর ঠেকছে। পরবাসের মাটিতে টানা বাহিরের খাবার খেতে খেতে এলিজাবেথের মুখে যেন চড়া পড়ে গিয়েছিল। এরকম অতি ইষ্ট হয়ে উঠেছিল সে। গত রাতে রিচার্ডের কাছে আলতো করে সেই বিরক্তিকর কথা প্রকাশ করতে ম্যাজিক হয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠতেই এলিজাবেথ অবাক হয়ে দেখল কিচেনে রিচার্ড রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিল। লোকটার রান্নার স্কিল দেখে এলিজাবেথ রীতিমতো চমকে উঠেছিল। নিজে একটা মেয়ে হয়েও সে কখনো এত নিখুঁতভাবে এই একই মাপের পেঁয়াজ কুচতে পারে না, অথচ রিচার্ড কেবল ইন্টারনেটের সাহায্য নিয়েই রেসিপি দেখে দেখে তার জন্য খাঁটি বাঙালি খাবার রেঁধেছে। আর এই রান্নার স্বাদ এক কথায় অতুলনীয়, মুখে লেগে থাকার মতো। আসলে রিচার্ডের প্রতিটা কাজের পরিচ্ছন্নতা আর দক্ষতার কাছে এলিজাবেথকে বরাবরই মুগ্ধ হতেই হয়। মাঝে মধ্যে তো তার মনে হয় পারফেকশন শব্দটার সংজ্ঞা বুঝি এই লোকটার দেখেই তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে তাদের মধ্যে একটা সূক্ষ্ম মনোহর অভিমানের দেওয়াল দাঁড়িয়ে আছে। সকালে রিচার্ডকে কিচেনে অমন অবস্থায় দেখে এলিজাবেথ একটু সাহায্য করতে ভেতরে ঢুকতে চেয়েছিল। রিচার্ড অমনি বেশ কড়া গলায় ধমকে দিয়ে তাকে বের করে দেয়। ব্যাস, সেই থেকে এলিজাবেথ গালের ভেতরে বেলুন ফুলিয়ে বসে আছে। রাগ তো হবেই। এভাবে সারাদিন শুয়ে বসে আর কতদিন কাটানো যায়? লোকটা তাকে কেন কাজে হাত লাগাতে দিচ্ছে না? একদম ননির পুতুলের মতো আগলে সাজিয়ে রেখে দিয়েছে। রিচার্ড অবিষ্ট এই অভিমানে বিপরীত সম্পূর্ণ নির্বিকার। সকাল থেকেই তাকে কেমন যেন অতিরিক্ত গম্ভীর দেখাচ্ছে। এলিজাবেথের পাতে লোভনীয় বাঙালি খাবার তুলে দিলেও নিজে কিন্তু তার চিরচেনা সিদ্ধ খাবারের বৃত্ত থেকে এক চুলও বের হয়নি। এলিজাবেথ বারবার আর চোখে দেখছে লোকটা কেমন মশলা ছাড়া, তেল ছাড়া কেবলই সিদ্ধ শাকসবজিগুলো কেমন খরগোশের মতো খুকড়ে খুকড়ে চিবিয়ে খাচ্ছে। এলিজাবেথ রিচার্ডের খাওয়া দেখে গা গুলিয়ে ওঠে, অথচ লোকটা মুখে কোনো ভাবান্তর নেই। বিরক্তিকর আর অস্বস্তিতে যখন এলিজাবেথ মনটা ছটফট করছিল, তখন হঠাৎ করে দৃষ্টি গিয়ে ঠেকল নিজের গলার উপর। মোমের মতো মসৃণ ত্বকে গলিত মোমের মতো মিশে আছে একটি চমৎকার টিউলিপ নেকলেস। নেদারল্যান্ডসের ন্যাশনাল টিউলিপ ফেস্টিভ্যালের জাদুকরী দিনে মাইলের পর মাইল বিস্তৃত টিউলিপের রাজ্য দাঁড়িয়ে রিচার্ড সযত্নে এটি তাকে পরিয়ে দিয়েছিল। তাদের এবারের বিশ্বভ্রমণটা ছিল বড্ড এলোমেলো। সাধারণত মানুষ যেভাবে পৃথিবী এক প্রান্ত থেকে ক্রমশ অন্য প্রান্তে ঘোরে, তাদের ক্ষেত্রে ঘটেছিল ঠিক তার উল্টো। তাদের কোনো নিয়মই নেই, ছক নেই। রিচার্ড বেপরোয়া চিত্রের দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পৃথিবীব্যাপী ছুটে চলছে।
সুইজারল্যান্ডের পর্ব শেষ করেই তাদের ব্যক্তিগত প্রাইভেট জেটে যান্ত্রিক পাখা ঘুরিয়ে রাশিয়ার দিকে। এলিজাবেথ রাশিয়া গিয়েছিল মূলত নিজের নারীর টানে, জন্মভূমির টানে। মনে মনে আশা ছিল সেখানে গেলে হয়তো খুঁজে পাবে তার ফেলে আসা অতীত, তার আসল বাবা মা কিংবা তাদের অস্তিত্ব কোনো গল্প। দেখা মিলবে তার সেই হারানো রাজ্যে, যে রাজ্য রানী হওয়ার কথা ছিল তার, রানী এলিজাবেথ। কিন্তু নিয়তি পরিহাস, এই ২৪ বছরে অনেক কিছুই বদলে গেছে। সময়ের স্রোতে ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে গেছে নবগোরদ রাজ্যের শেষ চিহ্নটুকু। আশায় বুক বাঁধা এলিজাবেথ যখন চুরমার হয়ে মুচড়ে পড়ছিল, তা দেখে রিচার্ড এক মুহূর্তের জন্য তাদের ছায়া রাশিয়ান মাটিতে পড়তে দেয়নি। সেদিন তারা আকাশপথে পাড়ি জমায় দুবাইয়ের উদ্দেশ্যে। এই পর্যায়ে তারা কম দেশ ঘোরেনি। তবে এত কিছুর মাঝে এলিজাবেথ হৃদয়ের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে আছে দুবাইয়ের দিনগুলো। সেখানে গিয়ে সে তার ব্যাকেট লিস্টের অভ্যন্তর সব স্বপ্ন পূরণ করতে পেরেছে। তার এই দুঃসাহসিকতায় অ্যাডভেঞ্চারগুলো পেছনে হাত ছিল কার? সেই বেরকশিক গভীর মানুষটার, যে মানুষটা প্রয়োজনে আর কাজ ছাড়া কখনো অন্য কিছুর দিকে মুখ তুলে তাকাতো না। সে কিনা এলিজাবেথের মুখের হাসি ফোটাতে এই কদিনে নিজেকে উড়াল করে দিল। ফার্স্ট ইয়ার, ফার্স্ট ফ্লায়ার, ফার্স্ট গ্লাইডার, মাউন্টেন কান্ড, ট্রোটি বাইক, কার্নিয়ান সুইং থেকে শুরু করে হাজারো অ্যাডভেঞ্চার। মেয়েটার প্রতি পাগলামি আর আহ্লাদ যে নির্বিকার মুখে পূরণ করেছে রিচার্ড। এলিজাবেথ মাঝে মাঝে মনে হতো সে কোনো রূপকথার রাজ্যে আছে, আর সেই রাজ্য বিধাতা তার মতো এক বিষাদ কন্যার জন্য পাঠিয়েছে এক অনন্য স্বপ্নবাজকে। যে লোকটা যেন নিঃশব্দে দায়িত্ব নিয়েছে এই দুঃখী মেয়েটার সব শূন্যতা সুখে নিয়ে ভরিয়ে দেওয়া, তাকে পৃথিবীর সবচেয়ে স্পেশাল মানুষ হিসেবে অনুদান করানো। একটা সময় ছিল যখন মায়ের তুচ্ছ-তাচ্ছিল্য আর প্রিয়জনদের হারানোর শোক এবং নামক বিষাক্ত রোগে অপকোণে মেয়েটি নিজের ঘরে এক অন্ধকার কোণে গুটিয়ে নিয়েছিল। অথচ আজ সেই মেয়ে মুক্তি পাখির ন্যায় ডানা মেলে উঠছে গোটা বিশ্বের আকাশে। আর কখনো সেই ডায়া ক্লান্তি নেমে আসে না, তবে সে দ্বিধাহীনভাবে ভর করে রিচার্ডের ডানায়। বিশ্বের এই আকাশছোঁয়া আকাশটা তাকে এই গম্ভীর মানুষটা উপহার দিয়েছে। তার স্বামী, তার অন্ধকার জীবনে নেমে আসা এক টুকরো স্নিগ্ধ চাঁদ, যে চাঁদের আলোয় আজ উজ্জ্বল হয়ে উঠেছে তার ভেঙে যাওয়া কাছের মতো বিবর্ণ জীবন। স্মৃতির অতলে ডুবতে ডুবতে সে ফিরে গেল সেই রৌদ্রোজ্জ্বল দিনে। সেদিন আকাশ ছিল মেঘহীন, অসম্ভব রকম উজ্জ্বল নীল। এয়ারপ্লেনের রানওয়েতে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের রটর ব্লেডগুলো যখন কর্কশ শব্দে ঘুরতে শুরু করেছে, বাতাসে তৈরি হচ্ছে তীব্র কম্পন। তারা দুজনেই তখন ট্যান্ডেম স্কাই ডাইভিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। গায়ে জড়ানো ভারী হ্যাসেল আর সেফটি জ্যাকেট। এলিজাবেথের শরীরটা শক্ত করে লেপ্টে ছিল রিচার্ডের চওড়া বুকের সাথে। ব্যাক টু ফ্রন্ট পজিশনে তাদের হ্যাসেলগুলো তখন একে অপরের সাথে 4 জায়গায় লক করা। হেলিকপ্টারটি যখন ভূমি ছেড়ে কয়েকটি হাজার ফুট উঁচুতে উঠে গেল, তখন ওপেন ডোরের বাহিরে শুধুই উত্তাল বাতাসের গর্জন। নিচে দিগন্ত বিস্তৃত পৃথিবীটা ছোট হতে হতে ক্যানভাসে রূপ নিয়েছে। জব্দ ডোরের কাছে এসে নিচে তাকাতেই ভয়ে শিউরে উঠল এলিজাবেথ। উচ্চাভিত আর বাতাসের ধাক্কায় বারবার চোখ মুখ কুঁচকে সে মুখ লুকাচ্ছিল রিচার্ডের বুকে। অথচ রিচার্ড ছিল সম্পূর্ণ ভাবলেশীন, শান্ত। আকাশ যা নিত্যদিনের খেলার মাঠ ছিল, তার চোখে এই উচ্চতা কোনো ভয়ের উদ্রেক করে না। আমার খুব ভয় করছে। বাতাসের তীব্র শব্দের মাঝে এলিজাবেথের কণ্ঠ কাঁপছিল। বিপরীতে বড্ড নির্লিপ্ত এবং ইস্পাত কঠিন শোনালো লোকটার কণ্ঠ। আমি আছি। একটা কথা, কিন্তু তার গভীরতা যে আকাশের ছোঁয়া, তাও এলিজাবেথের বুকের ভিতরে আছড়ে পড়া ঝড় কমে না। সে নিচের দিকে তাকাতে পারছিল না, চোখ দুটো বন্ধ করেছিল। ভয় করছে। রিচার্ড পিছন থেকে শক্ত করে এলিজাবেথের পেট জড়িয়ে থাকা হ্যাসেলের স্টারটা টেনে আরেকটু লক করে নিল।
ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে কানে কানে বলল, আমার বুকে মাথা রেখে আপনি উড়ুন। এলিজাবেথ গ্রীবা বাঁকিয়ে রিচার্ডের দিকে তাকালো। মেয়েটার চোখ তখনও ভয়। যদি আমি জ্ঞান হারিয়ে ফেলি? গম্ভীর লোকটার ঠোঁটের কোণে আলতো হাসি ফুটল। জ্ঞান ফেরার পর যদি নিজে আমার বুকে আবিষ্কার করবেন, ভয় করছেন? আমার চোখ রাখুন। এলিজাবেথের উপরে স্বচ্ছ নীল আকাশের সৌন্দর্য ভুলে গিয়ে চোখে রাখল একজোড়া সমুদ্র নীল চোখে। ভয়কে জয় করতে শিখুন। ডোন্ট ফরগেট ইউ আর এ কুইন। বলেই কোনো পূর্বাভাস না দিয়েই আকস্মিক রিচার্ড এলিজাবেথকে নিয়ে হেলিকপ্টারের প্রান্ত থেকে শূন্যে ঝাঁপ দিল। এলিজাবেথ আতঙ্কে চিৎকার করে ওঠে। ফ্রি ফলের প্রথম কয়েক সেকেন্ডে গ্র্যাভিটির টানে তাদের পতনের বেগ তখন ঘন্টায় প্রায় 120 মাইল। বাতাসের প্রচণ্ড চাপে বুকের উপর এসে আছড়ে পড়ার কিছুক্ষণের জন্য মতো মেয়েটার নিঃশ্বাস বুকের ভেতরে আটকে থাকে। রিচার্ড তখন বাতাসে ভারসাম্য বজায় রাখতে টার্মিনাল ভেলোসিটিতে শারীরিকে ধনুকের মতো বাঁকিয়ে নিয়েছে, যাতে তার পরিস্থিতিশীলতা বাঁচতে পারে। কিছুক্ষণ পর যখন পতনের তুমুল ব্যাগটা এক ধরনের ভাসমান অনুভূতিতে রূপ নিল, তখন ধীরে ধীরে চোখ মেলল এলিজাবেথ। তারা তখন আকাশে নীলের মাঝে ডানা কাটা পাখির মতো মুক্ত পতনে ভাসছে। এলিজাবেথ রিচার্ডের সাথে লক হয়ে অনুভূতিকভাবে ডাইভ করছে। তার পিঠের সাথে মিশে আছে রিচার্ডের শক্ত বুক। চারপাশে মেঘহীন আকাশ আর হু হু করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের স্পর্শে এলিজাবেথ ঘাড় বাঁকিয়ে মুগ্ধ চোখে তাকালো। দেখতে দেখতে বিমুগ্ধ কণ্ঠে বলে উঠল, পুরোটা জীবন যদি এভাবে ডানা মেলে পাখির মতো ওড়া যেত। রিচার্ড খেয়াল করলো এলিজাবেথের চোখে সেই নির্মল মুগ্ধতা। এই টুকরো আলতো হাসি হেসে গেল গভীর লোকটার ঠোঁটে। এই হঠাৎ এলিজাবেথের দু হাত দুটো পাখির ডানার মতো দুই পাশে উড়িয়ে দিল, যাতে বাতাসকে আরও নিবিড়ভাবে অনুভব করা যায়। অতঃপর এলিজাবেথের আঙুলের ভাঁজে নিজের আঙুলের ঢুকিয়ে নীরের ঠান্ডা সরে আওড়ালো, আমার বুকে মাথা রাখুন। এভাবেই সারা জীবন আমার বুকে মাথা রেখে ডানা ঝাপটানো পাখির মতো উড়ে বেড়ান। আমার খাঁচায় আকাশ, আপনি মুক্তি। এলিজাবেথ সরু চোখে রিচার্ডের দিকে তাকালো। খাঁচার মুক্তি? কথাটা কেমন শোনালো না? বড্ড রাশবাড়ি শোনালো লোকটার কণ্ঠ। আপনি আমার আওতার বাহিরে। কথাটা অবিশ্বাস্য নয়? এলিজাবেথ মেনে নিল কথাটা। সত্যি এই পুরুষটির প্রভাব থেকে তার মুক্তি নেই। অন্তত এই কয়েকদিন তার এটাই মনে হয়েছে। তারা প্রায় 4500 ফুট উচ্চতায় নেমে এসেছে। রিচার্ড অন্তত ক্ষিপ্ততার সাথে ডান হাত দিয়ে রিপকার টেনে মেইন প্যারাশুটের পিনটি অবমুক্ত করল। সঙ্গে সঙ্গে পাইলট শু টানে পেছনে কন্টেনার থেকে মেইন প্যারাশুটটি বাতাসে ডানা মেলল। এক ঝটকায় ফ্রি ফলের তীব্র বেগ কমে গেল। তাদের শরীর অনুভূতিতে থেকে সোজা হয়ে উলম্বভাবে বাতাসে ঝুলতে লাগলো। চারপাশে হঠাৎ করে শান্ত ও নিস্তব্ধ রূপ নিল। প্যারাশুটের নিচে শান্ত গতিতে ভেসে থাকা এই সুযোগে রিচার্ড ক্ষিপ্ত গতিতে এলিজাবেথের কোমর ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে একদমে কাছে টেনে আনলো। অসীম নীল আকাশের বুকে কানফির ছায়ায় দুই জোড়া হ্যাসেলের টান বাঁধনে আবদ্ধ অবস্থায় রমণীর ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে গড়ন্ত তৈরি করে আওড়ায় সে। লেটস হ্যাভ এ ফ্রেঞ্চ কিস, গ্রেট। প্রচণ্ড বেপরোয়া এবং ক্ষিপ্ত গতিতে সে আঁকড়ে ধরল এলিজাবেথের ঠোঁট। মেঘহীন আকাশের পটভূমিতে পৃথিবীর বুক থেকে 1000 ফুট উঁচুতে এলিজাবেথ প্রথমে একটু চমকে উঠল, তবে পরক্ষণেই সমস্ত ভয়, সমস্ত দ্বিধা ভুলে বন্য ছোঁয়ার মাঝে নিজেকে সঁপে দিল। প্রকৃতির এই সৌন্দর্য ক্যানভাসে সে লোকটার ঠোঁটের উষ্ণতার ভাঁজে সায় দিল, সয়ে নিল ভালোবাসার বন্য অনুভূতি। তারপর দুবাইয়ের অধ্যায় শেষ করে তারা পাড়ি জমায় নেদারল্যান্ডসে। সেটাও কেবল এলিজাবেথের এক চিলতে ইচ্ছে পূরণের জন্যই। টিউলিপের প্রতি এলিজাবেথের তরুণী মনের বিশেষ টান ছিল, আর সেই টানের মূল্য দিতেই লোকটা তাকে
শুধু নেদারল্যান্ডসে টিউলিপ উৎসব দেখায় ক্ষান্ত হয়নি, তাকে চমকে দিয়ে সোজা নিয়ে এলো কানাডায় বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ ফেস্টিভ্যাল উপভোগ করানোর জন্য। যে মানুষটা সবসময় মেপে মেপে হিসেবে কথা বলে, এলিজাবেথকে ঘিরে তার আহ্লাদ আর আদরের যেন কোনো অন্ত নেই। তবে এই ভ্রমণের মাঝে ঘটে গেছে কিছু মজার ঘটনা। কানাডা আসার পূর্বে তারা গিয়েছিল নেপালে। সেখানে তাদের বাঞ্চি ঝাঁপও করার কথা ছিল, কিন্তু এলিজাবেথ বুদ্ধি করে ন্যাসো আর ইব্রিয়াত কিছু একটা একান্ত সময় দেওয়ার জন্য নিজে সরে আসে। পরবর্তীতে এলিজাবেথ আর রিচার্ড হিমালয় দর্শন চলে যায়, আর এই ফাঁকেই নেপালের পাহাড়ি উপত্যকায় ঘটে যায় এক নাটকীয় ঘটনা। ইব্রিয়াত খুব করে চেয়েছিল ন্যাসোর সাথে একসাথে বাঞ্চি জাম্প করবে, কিন্তু ন্যাসো বরাবরের মতনই ভীষণ শক্ত। সমাজের চাপিয়ে দেওয়া দায়িত্ব সে হাসি মুখে কাঁধে তুলে নিয়ে পুরো বিশ্ব ঘুরে বেড়াতে পারলেও নিজের মনের বিরুদ্ধে গিয়ে ইব্রিয়াতের কোনো আবদার সে বিন্দুমাত্র প্রশ্রয় দিতে রাজি হলো না। ন্যাসো এই সরাসরি না শুনে ইব্রিয়াত মনটা ভীষণ খারাপ হয়ে যায়। অভিমানে বুকটা ফুলিয়ে ইব্রিয়াত তো বলেই বসলো, আপনি না থাকলে আমি একাই লাফ দিব, আমি একাই 100। যেমন কথা তেমন কাজ। ইব্রিয়াত একা একাই লাফ দিল ঠিকই, কিন্তু সাহসের পারদ উবে গিয়ে মাঝ আকাশে সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন থেকেই শুরু হলো কান্না। একে তো শখ মেটেনি, তার উপর ন্যাসো এই কঠিন আচরণ। সব মিলিয়ে সে কেঁদেই চললো আর জেদ ধরলো সে আবারও জাম্প করবো। ন্যাসো কড়া ধমকে যখন তার কান্না থামানো যাচ্ছিল না, তখন ন্যাসো বাধ্য হয়ে বাচ্চার মতো কাঁদতে থাকা ইব্রিয়াতকে শান্ত করার জন্য একটা বুদ্ধি খাটালো। সে ইব্রিয়াতের মোবাইলে বর্তমান ইন্টারনেট সবচেয়ে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখলো যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এয়ারপোর্ট টেস্টে বিল্ডিংয়ের চূড়ায় উঠে এক প্রেমিক তার প্রেমিকের প্রপোজ করছে। ভিডিওটা দেখিয়ে ন্যাসো একটু চ্যালেঞ্জ শুরু ইব্রিয়াতকে বলছিল, তুমি যদি এভাবে আমাকে প্রপোজ করতে পারো তবেই আমি তোমার সাথে বাঞ্চি জাম্পিংয়ে যাব। ন্যাসো ভেবেছিল ইব্রিয়াত ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু ইব্রিয়াত তো দমে যাওয়ার পাত্রী নয়। সে বেশ গর্ব করে আত্মবিশ্বাসের সাথে ন্যাসোর চোখের দিকে তাকিয়ে বলছিল, আপনি আমাকে ভিডিও কলে দেখতে না পারলেও স্ক্রিনে ঠিকই দেখতে পারবেন। ইব্রিয়াতে সেই কথা যে অক্ষরে অক্ষরে সত্যি হবে তা ন্যাসো কল্পনাতেও ভাবেনি। ন্যাসো হোটেলে ফিরে এসেছিল, ফ্রেশ হতে যাবে এমন সময় টিভির ব্রেকিং নিউজে হেডলাইনে তার চোখ আটকে গেল। তারপর চোখ তো তার চড়ক গাছ। টিভির স্ক্রিন জুড়ে তখন লাইভ দেখানো হচ্ছে ইব্রিয়াতকে নেপালের একটি উঁচু চায়না টাওয়ারের মাথায় বসে ইব্রিয়াত বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে মেয়েটা মুখের অবস্থা একবারেই দফা। আসলেই ন্যাসো দেওয়া চ্যালেঞ্জটা জেতার জন্য ইব্রিয়াতের এত উঁচু জায়গায় খুঁজছিল। শেষমেশ এই টাওয়ার খুঁজে পেয়ে বহু কসরত করে সে একদম চূড়াতে উঠে পড়েছিল। খাঁটি বাঙালি মেয়ে বলে কথা, গাছে ওঠার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরতর করে সে উপরে উঠে যায়। কিন্তু আসল বিপত্তি বাঁধল নামার সময়। উপরে উঠে যতটা সহজ ছিল, নামাটা ছিল ততটাই কঠিন। তার উপরে নিচে তাকালেই ভয় মাথা ঘুরে উঠছিল। উপায় না পেয়ে সে পকেট থেকে ফোনটা বের করে ন্যাসোর ভিডিও কলে দিতে গিয়েছিল। ন্যাসো দেখবে সে পেরেছে, কিন্তু হাত ফসকে ফোনটা নিচে পড়ে যায়। তারপরই শুরু হয় তার সুরে কান্না। নিচে একটা বাচ্চা খেলছিল, ওপর থেকে কান্নার আওয়াজ পেয়ে সে উপরে তাকিয়ে ইব্রিয়াতের ওভাবে ঝুলতে দেখে চেঁচিমেচি করে লোক জড়ো করে। তারপর মুহূর্তের মধ্যেই সাংবাদিকরা চলে আসে এবং লাইভ নিউজ শুরু করে যায়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায়, শেষমেশ ফায়ার সার্ভিস গাড়ি এসে মই লাগিয়ে ইব্রিয়াতে উদ্ধার করে নামিয়ে আনে। টিভিতে এই নিউজ দেখার পর ন্যাসো পাগলের মতো ছুটে গিয়েছিল অনুকূল স্থানে। সেই ঘটনার পর থেকে ইব্রিয়াতের ডান পিঠে স্বভাবটা একটু হলেও দমেছে। সেদিনের কথা মনে করে মিটিমিটি হাসছিল এলিজাবেথ। তা লক্ষ্য করে পাশে বসা গভীর লোকটা খানিক ভ্রু উচালো, বজ্রকণ্ঠে আওড়ালো, সকাল সকাল এমন হাসি নিষিদ্ধ হওয়া উচিত। ঘুম ভাঙা হাড়টা এখনো ওয়ার্ম আপেই আছে। ভাবনা সুতো ছিঁড়ে গিয়ে সংযত ফিরে আসা এলিজাবেথ সপ্রশ্নে রিচার্ডের দিকে তাকায়। উহু,
পেপার ন্যাপকিন দিয়ে অতি সংবেদনশীলভাবে ঠোঁট মুছতে মুছতে বাকি কথা সম্পূর্ণ করল সে। দিনের শুরুতে যদি হার্ট চুরি হয়ে যায়, বাকি দিন চলবে কিভাবে? এলিজাবেথ পূর্ণ দৃষ্টিতে রিচার্ডের দিকে ফিরে তাকালো, অনুভব করলো মিলি সেকেন্ডের ভেতরে তার ভেতরে স্তব্ধ ক্রোধ হওয়া। মিঠাই যেমন বাতাসের সংস্পর্শে ছুঁয়ে যায়, তেমনি তার ক্রোধ লোকটা এক দর্শনেই মিইয়ে গেছে। এলিজাবেথ লোকটা ব্যক্তিগতময় চিবুকের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠল, আপনার দিকে তাকালে আমার কি যেন হয়ে যায়, মনে হয় আমি সব ভুলে যাই, কিন্তু আপনাকে ভুলতে পারি না। এটা প্রেম না দহন, মিস্টার কায়নাথ। নীলকান্ত মণির মতো চোখ দুটো গিয়ে নিবদ্ধ হলো এলিজাবেথের মুগ্ধ দৃষ্টির অন্তরালে। সংযত হাসি ফুটল কালচে ঠোঁটের কোণে। আই হ্যাভ সামথিং ফর ইউ হানি। রিচার্ডের কথা এলিজাবেথের মুগ্ধ দৃষ্টি ঘোরটা ভাঙল। পরক্ষণেই রিচার্ড যখন পকেট থেকে একটা চকচকে রিভলভার বের করে টেবিলে রাখল, এলিজাবেথ চমকে উঠে পিছিয়ে গেল। অফুস্ত সুরে বলল, রিভলভার? ভয়ার্ত চোখে সেই কম্পনটুকুর দিকে তাকিয়ে রিচার্ডের কণ্ঠ চেরা চাপা হিসানি শব্দ বের হলো, ফর ইউর প্রোটেকশন। ভয়টাকে নিমিষেই একপাশে ঠেলে দিয়ে এলিজাবেথ তার নির্ভীক চোখ দুটো রিচার্ডের উপর রাখল, আলতো হেসে শুধালো, আপনি আছেন তো? রিচার্ড জবাব দিল না। চেয়ার টেনে উঠে দাঁড়ালো সে। তারপর এলিজাবেথকে টেনে তুলল নিজের মুখোমুখি। ওর চোখের গভীর চোখ রেখে আত্মীয় কণ্ঠে বলল, আপনার জন্য আমি আছি, কিন্তু আমি চাই আমার জন্য আপনি থাকুন, শক্ত থাকুন, লড়ুন, প্রয়োজনে শ্যুট করুন। কিন্তু আমি তো এলিজাবেথের কথা শেষ করতে পারল না। লেটস মি ইস ইউ ওয়াইফি। রিচার্ড আলতো পায়ে এলিজাবেথের পেছন গিয়ে দাঁড়ালো। পেছন থেকে সামান্য ঝুঁকে এসে নিজের থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। তারপর পেশাদার ভঙ্গিতে এলিজাবেথের হাতটা তুলে নিল নিজের হাতের মুঠোয়। আঙুলটা বসিয়ে দিল রিভলভারের। তারপর নিশানা করলো সামনের টেবিলে রাখা একটি সুদৃশ্য ফুলদানি। এলিজাবেথের হাত তখনও থরথর করে কাঁপছিল, অথচ তার ঠিক বিপরীতে রিচার্ডের দৃষ্টি ছিল বরফের মতো স্থির, নিশানা একদম নিখুঁত। ঠাস করে একটা বিকট শব্দ হলো। ফুলদানি ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়েছিল চারদিকে। আতঙ্কে কেঁপে উঠল এলিজাবেথ। আবারও শব্দ হলো। এভাবেই দফায় দফায় চলল বুলেটের গর্জন। সময়ের বহমান স্রোতের সাথে সাথে এলিজাবেথের ভেতরের ভয়টাও ধীরে ধীরে কম্পনে উড়ে যেতে লাগলো। ভয়ে খিচে রাখা চোখ দুটো মেলল সে। সেখানে এবার ভয়ের জায়গায় জায়গায় নিল তুমুল কৌতূহল আর রোমাঞ্চকর অনুভূতি। রিভলভারের শেষ বুলেটটা যখন চেম্বার খালি করে বেরিয়ে গেল, তখন রিচার্ড হাত থামল। এলিজাবেথের কানের কাছে মুখ এনে ফিসফিস করে শুধালো, ফিলিং রিফ্রেশড? এলিজাবেথ বুক ভরে জোরে শ্বাস নেয়। এটা সত্যিই দারুণ ছিল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের নিজের দিকে ঘুরিয়ে শূন্য রিভলভারটি আবারও এলিজাবেথের কোমল হাতের আজলায় সঁপে দিয়ে গভীর গলায় বলল, এটা সবসময় নিজের সাথে রাখবেন। সামনে আমাদের জন্য অনেক চড়াই উতরাই অপেক্ষা করছে, অনেক ঝড় ঝাপটা আসবে। আমি চাই না আমার অনুপস্থিতিতে কেউ আপনার ক্ষতি করুক। আমার তুলোর পুতুল যেন নিজেই নিজে সেভ করতে পারে। এলিজাবেথের চোখ এবার বিস্ময়ে খেলো। তুলোর পুতুল? রিচার্ড এলিজাবেথের খুব কাছে এগিয়ে এলো। ওর নাকের ডগায় নিজের নাক ছুঁয়ে গম্ভীর অনুরাগে ফিসফিস করে বলল, আমার পুতুল, মেত্রসখা। হঠাৎ ভয়ঙ্কর বজ্রপাতে যেন অশনি সংকেতের মতো হুড়মুড়িয়ে আকাশ ভেঙে উঠল। সেই তাতে টপ টপ করে নামল বৃষ্টির ফোঁটা। মাথার উপরে কোনো কংক্রিটের ছাদ ছিল না। চারপাশটা ছিল কাঁচ দিয়ে ঘেরা। জায়গাটা ছিল বারান্দায়, তাই বাতাসের বেগ ছিল প্রচণ্ড। ঝড়ো হাওয়ায় উথাল পাতাল হতে লাগলো পর্দাগুলো। আর সেই দমকা হাওয়া এলোমেলোভাবে উড়ে গেল রুদ্রমণির গোধূলি রঙা কেশরাশি। কিছু চুল গিয়ে অবাধ্যভাবে পড়ল রিচার্ডের ঘোর লাগা চোখে। তবুও
চোখের মালিকের চোখ পলক পড়ে না, মুহূর্তে যেন টাইমলাইনের কোনো ভুল চক্রে থমকে দাঁড়িয়েছে। সময়ের অবাধ্যতায় দুটো অতল দৃষ্টি এক বিন্দুতে থেমে গেল, হারিয়ে গেল নিজস্ব শিকারতায়। এলিজাবেথ আজ নিজের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে প্রথম পদক্ষেপ আজ নিজেই নিল। এক কদম এগিয়ে রিচার্ডের পায়ের পাতার উপর ভর দিয়ে ঠোঁট ছুঁয়ে দিল রিচার্ডের উষ্টা ধরে। আর এরপর যা ঘটল তা ছিল বাহিরের সেই প্রলয়ঙ্কারী ঝড়ের চেয়েও উত্তপ্ত ও গতিহীন ও বেপরোয়া। রিচার্ড এক ঝটকায় টেবিলের রানারটা টেনে ছুঁড়ে ফেলে দিল। ভেতরের উন্মত্ত হাওয়ার সাথে ছিটকে গিয়ে পড়ল টেবিলের উপর থাকা সমস্ত জিনিসপত্র। কাঁচ ভাঙা ঝনঝন শব্দে কেঁপে উঠল চারপাশ, অথচ এলিজাবেথ তখনও এক অন্য ঘোরের অতলে তলিয়ে আছে। সে শুধু অপলক দৃষ্টি চেয়ে দেখল বেপরোয়া লোকটা কতটা ক্ষিপ্ত, তাই হাতের কনুই দিয়ে সবটুকু ফেলে দিচ্ছে। পুরো টেবিলটা শূন্য হতেই রিচার্ড আর এক মুহূর্ত নষ্ট করল না। এলিজাবেথকে শূন্য তোলার মতো করে শুইয়ে দিল টেবিলের উপর। এলিজাবেথের মাথা গিয়ে ঠেকল একটি ম্যান্টের ওপর। ঘোরের মাঝে সে দেখল এলোমেলো সাদা পর্দার সাথে উড়ে যাচ্ছে তাদের শেষ পরিধান বস্ত্রটুকু। প্রকৃতির মতনই রুক্ষ ও ক্ষিপ্ত শোনালো পুরুষটার কণ্ঠ। আমি বলেছিলাম আমাকে প্রশ্রয় দিবে না, নাও ট্রাই। হুশ যেভাবে ফালা করে ভেতরে প্রবেশ করে। রিচার্ডের আগমন ছিল ঠিক ততটা তীব্র ও আকস্মিক। স্বামীরূপী পুরুষটির লাগামহীন ঠোঁট যখন তার গলদেশ জুড়ে তৃষ্ণা মেটাতে লাগলো, এলিজাবেথ যন্ত্রণায় সুখে কুঁকড়ে উঠল। ধনুকের মতো বেঁকে গেল তার লতানো শরীর। সেই অবাধ্য ঠোঁটের যদি রোধ করতে গিয়ে তার হাত দুটো খামচে ধরল রিচার্ডের চুল। রিচার্ড রমণী গ্রীবা থেকে মুখ তুলল। লোকটা সমুদ্র নীল চোখের সমস্ত মুগ্ধতা কখন পুরুষালী চেতনায় তলিয়ে গেল। রিচার্ড চোখ রাখল এলিজাবেথের অশ্রু সচল চোখে। সেই ভেজা চোখের দিকে চেয়ে মিলনের উক্তি মুহূর্তে ফিসফিসিয়ে বলল, লেটস হ্যাভ এ বেবি রেড। এলিজাবেথ চমকে উঠল। তরঙ্গ খেলে গেল অভ্যন্তরে, কিন্তু পরক্ষণেই সজল চোখ দুটো সুখের অশ্রুতে ভরে উঠল। রক্তে জমে লাল হয়ে যাওয়া ঠোঁট দুটো কান্নায় ভেঙে পড়ল। সে রিচার্ডের গভীর চোখের দিকে তাকিয়ে নীরবে সম্মতি জানালো। বিপরীতে রিচার্ডের ঠোঁটের কোণে ফুটে উঠল অস্পষ্ট হাসির স্পষ্ট ঝলকানি। এবার ভেতরের আদিমতা যেন আরও অগ্ররূপ নিল। এতক্ষণে ইস্পাত কঠিন নিয়ন্ত্রণ মরচে ধরে ভেঙে পড়ল। সে আবারও রমণীর মাঝে নিজের বিলীন করতে যাবে, ঠিক তখনই এলিজাবেথ বাধা দিল। মেয়েটা কেমন যেন আইঠাই করছে। বৃষ্টির কারণে ভাস্প জমে কাচ ঝাপসা হয়ে গেলেও এই উন্মত্ততা এলিজাবেথকে অস্বস্তি দিচ্ছিল। এলিজাবেথ স্বপ্ন ঢুক গেলে চারপাশে একবার দৃষ্টি বোলালো, তারপর নিজের বর্তমান অবস্থার দিকে তাকিয়ে কণ্ঠিত কণ্ঠে বলল, আনকমফোর্টেবল। ওহ ডার্লিং। ঠোঁট কামড়ে ধরল রিচার্ড। খানিকটা বিরক্ত হলো বুঝি, তবে মেয়েটার অস্বস্তি সে বুঝল, যদিও তার ভেতরে মত পুরুষ সত্তাটি তখন থামতে চাইছিল না। রিচার্ড দুই হাতে শব্দ করে একটি তালি বাজাতেই স্বয়ংক্রিয়ভাবে ভারী পর্দাগুলো নেমে এলো চারপাশ থেকে। চারদিকে দুর্লভ বেষ্টনীতে আবদ্ধ হলো। শুধু উন্মুক্ত রইল উপরের কাচ ছাদটি। সেখানে বৃষ্টির ফোঁটা বিরতিহীনভাবে আছড়ে পড়ছে। এর বেশি আর বোঝার মতো অবস্থা আর ছিল না। কিভাবে থাকবে তখন সে ইস্পাত কঠিন আত্মনিয়ন্ত্রণ ধ্বংসের শেষ প্রান্তে। রিচার্ড আবারও ডুব দিল রমণীর গলদেশে। এলিজাবেথ ছুটে গিয়ে খামচে ধরতে চাওয়া হাত দুটোর আঙুল ভাঁজ নিজের আঙুলে গুলিয়ে দিয়ে সেগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। তারপর আর গ্রীবাদেশে কামনার তাণ্ডব তুলে হিসিয়ে আওড়ালো, অ্যাডজাস্ট ইন এভরি হেয়ার। তাণ্ডব লীলার মতনই প্রলয় নাচন নেমে এসেছিল রমণীর সর্বাঙ্গে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছিল মেয়েটি, ঠিক যেন কর্ক ভেজা কোনো পাখির
তৃষ্ণার্ত শরীরের কুঁকড়ে যাচ্ছে। পুরুষটির লাগামহীন বেপরোয়া ছোঁয়ায় তীব্রতায় চোখ বেয়ে নেমে উঠেছিল সুখের অশ্রু। কানায় কানায় ভরে উঠেছিল তার ডাগর ডাগর চোখ দুটি। ধীরে ধীরে শান্ত হলো চারপাশ। অবসান ঘটল সেই আদিম তাণ্ডবের। ঝড়ের শেষে প্রকৃতির বুকে যেন গভীর নিস্তব্ধতা নেমে আসে। ঠিক তেমনই শান্ত হয়ে এলো পুরুষটির ভেতরের সমস্ত অগ্রতা আর উন্মাদনা। স্বচ্ছ কাচের জানলার উপরে তখনও থেমে থেমে বৃষ্টি ফোঁটা আছড়ে পড়ছে। বাহিরে প্রকৃতি এখন অনেকটাই শান্ত, কমে এসেছে বৃষ্টির বেগ। রিচার্ডে মেলে রাখা বলিষ্ঠ হাতের উপর মাথা রেখে শুয়ে আছে এলিজাবেথ। রিচার্ডের অপর হাতটি ভাঁজ করা নিজের মাথার নিচে। উন্মত্ত প্রেমের জোয়ারে ভেসে যাওয়া ক্লান্ত দম্পতি এখন নিস্পৃহ চোখে বৃষ্টিবিলাস করছে। তাদের চোখে মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট হলেও ঠোঁটের কোণে লেগে আছে প্রশান্তির আলো। নীরবতা ভেঙে এলিজাবেথ ফিসফিসিয়ে ডাকল, চাঁদ। রিচার্ডের চিরায়ত তেজি আর কঠিন অভিব্যক্তিতে কোনো পরিবর্তন হলো না। তবে সে ঘাড় ঘুরিয়ে খানিকটা ভ্রু কুঁচকে এলিজাবেথের দিকে তাকালো। এলিজাবেথ আগে থেকেই মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল তার দিকে। রিচার্ড এই কুঁচকানো ভ্রু দেখে মেয়েটার ঠোঁটের কোণে মিষ্টি হাসি আরও চওড়া হলো। সে পরনে আদরে রিচার্ডের নাকে নাক ঘষে আবারও আড়ালো, আমার চাঁদ। সেই চুম্বকীয় স্পর্শে রিচার্ডের চোখ আবারও স্তব্ধ কামনার আলো জ্বলে উঠল। হঠাৎই সে অর্থকৃত্যে ঝুঁকে পড়ল এলিজাবেথের উপর। মুখ লুকাতে চাইল তার গলার ভাঁজে। এলিজাবেথ আলতো আর কুঁকড়ে উঠল। ভালোবাসার সেই মধুর যন্ত্রণা সহ্য করেই সে মৃদু সুরে বলল, আমি জানি না এ কথাগুলো আমি আর কতদিন মনে রাখতে পারবো। তাই আজ আপনার কাছে একটা কথা বলতে যেতে চাই। আপনার কাছে আমার একটা চাওয়া আছে, যান। রিচার্ড এলিজাবেথ গলার ভাঁজ থেকে মুখ তুলল। মুহূর্তেই তার চোখের দৃষ্টি গম্ভীর হয়ে উঠল। উইশ? কইরা? রিচার্ড এলিজাবেথের কলার বনে ছোট ছোট চুমু এঁকে দিতে দিতে ব্যস্ত কণ্ঠে শুধালো, লাইক হোয়াট? সব কিছু ভুলে যাওয়ার আগে আমি আমার যমজ বোনকে দেখতে চাই, শুধু একবারের জন্য হলেও। কথাটা শুনে আচমকা থেমে গেল রিচার্ড। কামনার রসে ডুবল চোখের ক্ষণিকের কোণে এক অদ্ভুত সক্কার ছায়া ফুটে উঠল। সে কথাটা পুরোপুরি এড়িয়ে যাওয়ার জন্য আবারও এলিজাবেথের উপর নিজের আধিপত্য বিস্তার করতে চাইল, কিন্তু এলিজাবেথ তাকে থামিয়ে দিয়ে আকুল হয়ে বলে উঠল, আমার মন বলছে আমার বোন এখনো বেঁচে আছে। রিচার্ড আবারও থামল, তবে এবারও সে ইচ্ছাকৃতভাবেই প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইল। ওদিকে এলিজাবেথ তখন নিজের ভাবনার জগৎকে হারিয়ে গেছে। সে আপন মনেই বলে চলল, আচ্ছা এমনটা করলে কেমন হয়? আমরা যদি ওই শয়তানটাকে খুঁজে বের করি এবং তার সাথে সামনাসামনি খোলাখুলি কথা বলি। আমার কেন জানি মনে হয় এখানে বড় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। বড় গল্পের আড়ালেও তো একটা গল্প থাকে, তাই না? হয়তো সে আসল যাকে খুঁজেছে, আমরাও তাকে খুঁজছি। কোনো না কোনোভাবেই আমরা একে অপরের বাক্যের মাঝপথে অসমাপ্ত রয়ে গেল। হঠাৎ করেই রিচার্ডের শান্ত হয়ে আসা মস্তিষ্কে এবার ফিরে গেল তার চিরায়িত পৈশাচিক রূপে। সমুদ্রের অতল গহরে লুকিয়ে থাকা হিংস্র প্রলয়ের মতো কিংবা কোনো স্তূপ্ত আগ্নেয়গিরির মতো আচমকা ফেটে পড়ল তার ভেতরের আদিম রূপ। চোখ দুটো দাউ দাউ করে জ্বলে উঠল গনে গনে আগ্নেয় শিখায়। মিলি সেকেন্ডের মধ্যেই সে এলিজাবেথের উন্মুক্ত বক্ষের ভাঁজ থেকে মুখ তুলল। ক্ষিপ্ত গতিতে পাশের চেয়ারে পড়ে থাকা নাইফটি তুলে নিল। কোনো দ্বিধা ছাড়াই তা চেপে ধরল এলিজাবেথের গলার খাঁজে। তারপর হিংস্র পশুর মতো গর্জে উঠল, আই ওয়ার্ন ইউ, আই ওয়ার্ন ইউ। ইন্টিমেসি মোমেন্টে আমাকে কোনো দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে না। দেন হোয়াই? কেন ওই মাদার ফাদারের নাম আসছে? ওই জবানে অন্য কোনো পুরুষের নাম কেন আসবে? হোয়াই? ইউ আর এ মাই, অনলি মাই, গড ইট, ড্যাম ইট। এলিজাবেথ থমকে গিয়ে বরফের মতো জমাট বাঁধা নির্জীব দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের ওই ক্ষিপ্ত চোখের দিকে। তার অবিশ্বাস্য দৃষ্টি কার্নিশ বেয়ে অজান্তেই এক ফোঁটা জল
গড়িয়ে পড়ল। পরক্ষণেই তাচ্ছিল্য নিয়ে হেসে উঠল সে। অবশেষে আপনার আসল রূপ বেরিয়ে এলো। তবে আপনি তো সেই ডোমোটিক রিচার্ড কায়নাথ, যে সামান্য একটা ফোন না ধরার অপরাধে মানুষকে অ্যাসিডেট পুড়িয়ে মারার পরিকল্পনা করতে পারে। আপনি সেই রিচার্ড কায়নাথ যে... এলিজাবেথ তার কথা শেষ করার আগেই রিচার্ড স্তম্ভিক ফিরে পেল। হুঁশ আসতেই বুঝতে পারল সে কি মারাত্মক ভুল করতে যাচ্ছিল। এক ঝটকায় হাত থেকে নাইফটি ছুঁড়ে ফেলে দিয়ে দিল। কিছুটা থতমত খেয়ে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করল। বলল, আই এম জাস্ট ফিলিং লেডি, ইউ নো আই লাভ। রিচার্ড এলিজাবেথের দিকে এগোতে চাইলে এলিজাবেথ সজোরে ধাক্কা মেরে তাকে সরিয়ে দিল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে চিৎকার করে উঠল, আই জাস্ট হেট ইউ। নগ্ন শরীরে টেবিলের রানারটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ভেতরে ছুটে গেল এলিজাবেথ। রিচার্ড ওকে আটকাতে গিয়েও আটকালো না। কিছুক্ষণ আগেই সে কি করতে যাচ্ছিল এই ভাবনায় মাথায় আসতে তার সমস্ত রাগ গিয়ে জমা হলো নিজের উপর। ক্রোধ সামলাতে না পেরে টেবিলে সজোরে একটা ঘুষি মারল। চামড়া কেটে ফিনকি হয়ে রক্ত ছুটতে এলো, কিন্তু তাতেও ভেতরের আগুন শান্ত হলো না। মনের ভেতরে জেগে ওঠা হিংসা পশুটা তখনও ফুঁসছে। ফুঁসতে ফুঁসতে রিচার্ড কোমরের বেলটা জড়িয়ে নিয়ে ফোনটা হাতে নিল। সোজা থেমে গেল নিচে। পুলের এক কোণে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে ফোনটা বের করে সরাসরি একটি বাংলাদেশি নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে তৎক্ষণাৎ কলটা রিসিভ হলো। তবে আশ্চর্যজনক বিষয় হলো যে লোকটার কণ্ঠে সবসময় আত্মবিশ্বাস উপচে পড়ছে, আজ এই প্রশ্নটা করতে গিয়ে তার গলাও যেন কিছুটা জড়িয়ে আসছিল। এমন নয় যে এই কদিনের সত্যিটা জানার প্রতি তার আগ্রহ জন্মায়নি, জন্মেছে। তবে জীবনে কিছু কিছু বিষয় এমন থাকে যা মানুষ জেনেও ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলতে চায়। রিচার্ড শক্ত করে ঢোক গিলল, তারপর বুক ভরে শ্বাস নিয়ে সেদিন রানওয়ের ডিউটিতে থাকা গার্ডের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে প্রশ্ন ছুড়ল, ওয়াজ আনি ডেড বডি সিন দেয়ার? নো বস। বুকের ভেতরে ভূমিধসের মতো কী যে ভেঙে পড়ল, কিন্তু কেন তা ঠিক জানা গেল না। নিকোটিনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে এলো প্রলম্বিত শ্বাস। তবে তো স্বস্তির না অস্বস্তির তাও ঠিক ধরা গেল না। ও বলিতে রাজা, খুব লোভনীয় লেগেছে। উচ্ছ্বাসিত রানীর কণ্ঠে রিচার্ড ঘাড় বাঁকিয়ে পিছন ফিরে তাকালো। রিচার্ড দেখতে পেল পাশের কটেজে বারান্দায় দাঁড়িয়ে ইব্রিয়াত বাচ্চাদের মতো উল্লাসে লাফাচ্ছে। নিচে সুইমিং পুলের স্বচ্ছ পানির উপর ভেসে আছে ন্যাসো, আর ইব্রিয়াতের উপর করে পুরোটা সময় বৃষ্টিতে ভিজে ন্যাসোকে দেখছে এবং ট্যারেঙ্করা মাছের মতো লাফাচ্ছে আর একটু পরপর যত্তসব উদ্ভট নামে গলা ফাটিয়ে ডাকছে। হঠাৎ ইব্রিয়াতের লাফানো বাদ দিয়ে গান ধরল, এই এই আমার ভোলা রে ও আমার পাগলা রে, তুই খাবি নাকি যা যে মরে যাবি। হাই যতই বল খুলিস না আর কোকো, সরি টু সে আমি পারছি না গানটা গাইতে। চারপাশ তখন বৃষ্টির ভেজা। এলিজাবেথের কথা মনে হতে রিচার্ড দ্রুত সেখান থেকে প্রস্থান করল। ইব্রিয়াতের গানের ন্যাসোর মধ্যে কোনো হেলদোল নেই। সে চিত্র চিরে পানির বুকে ভাসছিল। তবে ইব্রিয়াত সুমধুর গানের গলা ভেতর থেকে ছুটে এলো লোকাস। এসে সেও ইব্রিয়াতের গানের সাথে তাল দিল। দুহাত উপরে তুলে সাপের মতো শরীর বাঁকিয়ে ঘুরতে ঘুরতে সে সুরে যোগ দিল, তাই মুন্নি আমার, তাই এত বদনাম হলো। এবার ইব্রিয়াত গলায় আরও জোরে আসে। সে আরও চড়া সুরে গাইতে শুরু করলো, আমি পারতেছি না, সরি সরি গাইজ সরি। উপরে একজন আর নিচে আরেকজন, দুজনেই মত্ত হয়ে নিজেদের মতো নেচে চলছে। ওদিকে ন্যাসো এতক্ষণে চোখ থেকে সানগ্লাসটা খুলে সোজা হয়ে দাঁড়ালো। তারপর কান থেকে ইয়ার পিসটা খুলতে খুলতে উপরে উঠে এলো। এতক্ষণে কানে ইয়ারপিস গোজা থাকা ইব্রিয়াতের কোনো বকবকানিই তার কানে পর্যন্ত পৌঁছায়নি। ফুল সাইডে বসে এসে দুজনে এভাবে নাচতে দেখে ন্যাসো ক্ষণিকের জন্য থমকে গেল। চোখ মুখ কিছুটা বিরক্তি আভাস ফুটে গেলেও সেসব পাত্তা দিল না সে। তোয়ালে দিয়ে নির্বিকার মাথা আর চুল মুছতে লাগলো, যেন ওদের সে দেখেইনি। ন্যাসোর পরনে তখন কেবল একটা কালো রঙের
সুইম শর্টস। শরীরের উপরিভাগের বলশালী বলিষ্ঠ গহন পুরো অনাবৃত। পানির ছোঁয়া বুকের পেশিগুলোর ভাঁজ আরও চকচক করছিল। সেদিকে চোখ পড়তেই ইব্রিয়াত শুকনো ঢোক গিলল, তারপর জিভটা ঠোঁটের উপর লেপ্টের মতো বুলিয়ে ন্যাসোর উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, উফ, লোভনীয়। লোভনীয় শব্দটা কানে বাজতেই ন্যাসো তড়িৎ গতিতে দৃষ্টি ঘুরিয়ে ইব্রিয়াতের দিকে তাকালো। সোশ্যাল মিডিয়ায় বলতে তার কেবল এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সেখানেও সে বিগত কয়েক বছর ধরে সক্রিয় নয়, অথচ সেখানেও ফলোয়ার্সের সংখ্যা মিলিয়নের উপরে। অ্যাকাউন্ট কেবল তার জিম করা সুগঠিত শরীরের ভিন্ন ছবি পোস্ট করা, যা অনাদৃষ্টিতে দেখলে মনে হবে কোনো প্রফেশনাল জিম ট্রেইনারের প্রোফাইল। মাসখানেক আগে হঠাৎ করে একটি অপরিচিত অ্যাকাউন্ট থেকে তার সব ছবিতে কমেন্টের বন্যা বয়ে যেতে, আর প্রতিটি ছবিতে ঘুরিয়ে ফিরিয়ে একটা শব্দ লেখা থাকতো, লোভনীয়, সাথে একটি ঠোঁট কামড়ানো ইমোজি। একাই কমেন্টের রোজ করা হতো, বারবার করা হতো একই প্রতিটি ছবিতে, এমনকি ইনবক্সে জমা হতো একই মেসেজ। ন্যাসো এক পর্যায়ে বিরক্ত হয়ে সে অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। আজ এতদিনে সে মেলাতে পারল, সেই অভিজ্ঞ আইডিধারী বজ্জাত মেয়েটি আর কেউ নয়, এই ইব্রিয়াত। একটা চুমু খাই। ইব্রিয়াত ন্যাসোর কোমরের আড়ালে ঠিক পাশে ঠোঁট আকৃতির লাল রঙের ট্যাটুর দিকে ইশারা করল, যা আন্ডার ওয়াটারের উপরের অংশ গলে ভেতর থেকে উঁকি দিচ্ছে। পানির ভারে শটা নাভির কিছুটা নিচে নেমে আসায় আজ সেই গোপন ট্যাটুটি প্রকাশ্য চলে এসেছে। ন্যাসো ইব্রিয়াতের দৃষ্টি অনুসরণ করে নিজের নিচের দিকে তাকালো। ঘটনা হাতে নাতে ধরা পড়ে গেছে বুঝতে পেরে সে দ্রুত শর্ট শাটা টেনে উপরে তুলল। তারপর চোয়াল শক্ত করে চাপা সুরে বলল, ইউ আর এ জাস্ট ইম্পসিবল লিটল গার্ল। ইব্রিয়াত খিলখিলিয়ে হেসে উঠল, ওখানে চুমু খাওয়ার মতনই ইম্পসিবল বুঝি? আল্লাহ হাফিজ সবাইকে। আর এত অকওয়ার্ড কথাবার্তা আমার মুখ দিয়ে আসে না, যাক, তো আমাদের জন্য বলতে হচ্ছে আর কি।